আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। যে শিশু স্কুলে গিয়ে হৈ হুল্লোড় করেছে, সেই শিশুটির দেহ এখন পড়ে আছে নীরব নিথর। হাসপাতালে ভর্তি দগ্ধ কোমলবতী শিশুরা বিছানায় শুয়ে আর্তনাদ করছে। সেই সাথে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। হাসপাতালে অহেতুক ভিড় না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। মেজবাহ হাসানের রিপোর্ট। রক্তের জন্য এই আত্মচিৎকার, জীবন প্রদীপ নিভে যাচ্ছে, তাই রক্তের দাবি নিয়ে দাঁড়িয়েছে স্বজন। একের পর এক অ্যাম্বুলেন্সে আসছে দগ্ধরা। আমার সন্তান কোথায়, এমন প্রশ্নের উত্তরহীন পরিবেশ যেন ঘিরে আছে হাসপাতালগুলোকে। স্বজনদের ভিড়, উদ্বেগ আর কান্নার করুণ কষ্টে থেকে থেকে ভারী হয়ে উঠছে পরিবেশ। এদের কেউ এসছেন সন্তানের খোঁজে, কেউ এসছেন বাবার খোঁজে, কেউ বা নিয়ে এসছেন পুড়ে যাওয়া স্বজনকে, আর মানবিক মানুষেরা এসেছেন বিবেকের তাড়নায় রক্ত দিতে। এ তালিকায় রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী সহ নাম না জানা অনেকেই। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের শরীরের বেশিরভাগই পুড়ে গেছে। পুরো শরীরটাই পুড়ে গেছে। আরো স্টুডেন্টের অবস্থা খুবই খারাপ, শত শত ক্লাস 6, 7, 8 আর ম্যাডাম বাংলা মিডিয়ামের বাচ্চারা, ছাত্ররা অনেক সব মিলে 7টি হাসপাতালে এই রোগীরা এই মুহূর্তে ভর্তি আছে। আপনারা ঘটনাটা জেনেছেন যে প্রাথমিকভাবে উত্তরার ওই অঞ্চলের হাসপাতালগুলোতে গিয়েছিলেন, বাট চূড়ান্তভাবে এখন প্রধানত এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে এবং সিএমএইচে রোগীরা ভর্তি আছেন। আমরা সর্বোত্তম চেষ্টা করব, চিকিৎসকরা সার্বক্ষণিক থাকবেন। আজকে এখানে রোস্টার করা হয়েছে 24 ঘন্টা প্রত্যেকটা টিম, সকল সেক্টরে, আইসিইউ থেকে আরম্ভ করে ওটি থেকে আরম্ভ করে পোস্ট অপারেটিভ, এইচডিও, সব জায়গায় টিম থাকবে। স্বজনদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন পুলিশ, আনসার সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ। অতিরিক্ত চাপ সামাল দিতে খোলা হয়েছে জরুরি বিভাগ। একই চিত্র রাজধানীর উত্তরার আধুনিক হাসপাতাল, কুর্মিটোলা, সিএমএইচ সহ রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে। ক্রমেই বেড়ে চলেছে হাসপাতালগুলোর হাজারি। আহতদের স্বজনরা হয়তো জেনে গেছে এ শোক আরও ভারী হবে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, এখানে কতজন ভর্তি আছেন এবং তাদের অবস্থা সম্পর্কে কি বলেছেন চিকিৎসকরা? তারা বলেছেন যে 44 জন বার্নে ভর্তি আছে। এছাড়া বাইরের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে আরও 44 জন, মোট 88 জন ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালে। এটি তারা অফিসিয়ালি আমাদেরকে জানিয়েছে। এছাড়া তারা বলেছেন যে 17 জন মারা গেছেন, কিন্তু আইএসপিআর আমাদেরকে যেটি জানিয়েছে যে 20 জন মারা গেছে। তারা বলেছেন যে 7টি মরদেহ পরীক্ষা করতে হলে তাদের ডিএনএ টেস্ট করতে হবে। এছাড়া তাদের লাশ হস্তান্তর করা যাচ্ছে না, কারণ তাদের চেহারা এবং তাদের সব বডি দেহাংশ এমন পরিমাণে ঝলসে গেছে যে তাদেরকে চেনার কোনো উপায় নেই। তাই তাদেরকে পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করতে হবে। আর তারা বলেছেন যে 25 জন শিক্ষার্থীর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, এটি তারা বলছিলেন। তারা বলছেন যে এই হাসপাতাল জুড়ে যেসব শিক্ষার্থীরা এসেছে, ছোট ছোট বাচ্চারা এসেছে, তাদের অবস্থা অনেকটি আশঙ্কাজনক। তাদের বয়স অনুযায়ী যদি বলি যে 10 থেকে 14 বছর বয়সী শিশু তারা, তাই তাদের যে অংশগুলো পুড়ে গেছে সেগুলো নিয়ে তারা এখানে ভর্তি অবস্থায় আছেন। 6 জন আইসিইউতে ইতিমধ্যে আছেন সেই ভর্তি অবস্থায়। এছাড়া আগামীকালকে রক্তের দরকার হতে পারে। তারা বলছিলেন যে এবি নেগেটিভ বা নেগেটিভ রক্ত যেগুলো রয়েছে সেগুলো আগামীকালকে ব্যাপক প্রয়োজন হতে পারে। তাই যাদের রক্তের গ্রুপ এবি নেগেটিভ বা এ নেগেটিভ পর্যায়ে রয়েছে তারা যেন এসে সেখানে রক্তের জন্য প্রস্তুত থাকে। এছাড়া সকল ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে দেখেছিলাম যে সেই আরও যে প্রক্রিয়া রয়েছে, যে বার্ন মুক্ত করার জন্য যে প্রক্রিয়া, সেটি সম্পূর্ণ করার জন্য এভার কেয়ার হাসপাতাল থেকেও ডাক্তার সহ আরও কিছু আনা হয়েছে। তো হাসপাতালের পরিবেশ এখন অনেকটাই শোকাহত।
সেই পরবর্তী তথ্য আপনাদেরকে জানাবো যে কী অবস্থা রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর বার্ন হাসপাতাল থেকে সর্বশেষ। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে দগ্ধদের চিকিৎসার খবর আমরা জানছিলাম। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার আরও খবর জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, উদ্ধার তৎপরতা কি এখনো চলছে কিনা এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি তথ্য আপনার হাতে এই মুহূর্তে আছে? লোপা, রাত ঠিক 9টার দিকে বিমান বাহিনীর সদস্যরা যেই বিমানটি বা যে ফাইটার জেটটি, প্রশিক্ষণ ফাইটার জেটটি এখানে বিধ্বস্ত হয়েছিল, যেটির কারণেই দুর্ঘটনাটি ঘটে, সেটির যে ধ্বংসাবশেষ ছিল সেগুলো উদ্ধার করে এখান থেকে নিয়ে যান। এখান থেকে তারা বেশ কয়েকটি গাড়িতে করে ধ্বংসাবশেষের প্রায় সব কিছুই হচ্ছে যে কি বিমান বাহিনীর যেই বেস ছিল রয়েছে কর্মীটোলাতে সেখানে নিয়ে যান এবং সেখান থেকে তারা হয়তো পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তীতে আসলে দুর্ঘটনাটি ঠিক কী কারণে ঘটেছে সেটি হয়তো জানাবেন। এখনও এই ভেতরে স্কুলটির বাইরে আমরা অবস্থান করছি, গণমাধ্যম কর্মী এবং সর্বসাধারণের জন্য এখনও ভেতরে প্রবেশ উন্মুক্ত করা হয়নি, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিমান বাহিনীর সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের সিআইডি সদস্যরা অবস্থান করছেন এবং তারা ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছেন এবং বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছেন, তারা তাদের যে কাজগুলো রয়েছে সেগুলো করছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে তাদের যেই উদ্ধার অভিযান, উদ্ধার তৎপরতা সেটি তারা সমাপ্ত করে রাত 8টার দিকে এখান থেকে চলে যান। তাদের যেই ইউনিটগুলো রয়েছে ছিল সেই ইউনিটগুলো নিয়ে তারা এখান থেকে চলে যান, তবে আনুষ্ঠানিকভাবে তারা এখানে সর্বশেষ কোনো ব্রিফিং করেননি, যার কারণে আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল এর আগে সেটি জানি, কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান থেকে শুরু করে সবকিছু শেষ করে দেওয়া হয়েছে কিনা সেটি এখনো বলা যাচ্ছে না। তবে আইএসপিআর এর পক্ষ থেকে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর সদস্য যারা এখানে ছিলেন তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, আগামীকাল সকালে আইএসপিআর এর পক্ষ থেকে সার্বিক বিষয়াদি নিয়ে একটি ব্রিফিং করা হতে পারে অথবা একটি প্রেস ব্রিফিং পাঠানো হতে পারে, সেখান থেকে আমরা বিস্তারিত জানতে পারবো আসলে ঠিক কী কী কারণে বিমান দুর্ঘটনা ঘটেছে এবং এছাড়া উদ্ধার অভিযান থেকে শুরু করে বিমানের যে এই ফাইটার জেটটির যে ককপিট ছিল সেগুলোতে কি পাওয়া গেছে, কি তথ্য ছিল সেসবও বিস্তারিত হয়তো জানাতে পারবো। লোপা, আমরা জানছিলাম বিমান দুর্ঘটনায় উদ্ধার অভিযানের সর্বশেষ খবর। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মাইলস্টোনে হতাহত পরিবারের পাশে থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বিএনপির শীর্ষ দুই নেতা বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছে তাদের আশু সুস্থতা কামনা করেছেন। একই সাথে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্তদানের জন্যও দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা সরকারের উপর খবরদারি বহাল রাখতে চায়, আখের গোছাতে চায়, তারা নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি ফ্যাসিবাদ ও চরমপন্থার পথ সুগম করবে। গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ইমরুল হাসানের রিপোর্ট। 24-এর গণঅভ্যুত্থান ও দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রাখায় পেশাজীবীদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। তারেক রহমান নিহতদের জন্য শোক প্রকাশ করেন। নেতাকর্মীদের নির্দেশনা দেন আহতদের চিকিৎসায় যার যার অবস্থান থেকে কাজ করার। গণঅভ্যুত্থানের কৃতিত্ব একক কোনো দলের নয় মন্তব্য করে 1 বছরেও শহীদদের তালিকা না করতে পারায় হতাশা প্রকাশ করেন তিনি। শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারার যে বিষয়টি ভবিষ্যতের ইতিহাসে এটা হয়তো একটা আমাদের সকলের জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে একটা চিত্রায়িত হবে বিষয়টি। কোন কোন মহল জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায়,
বা নিজেদের আখের গোচাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। এটি এখন কথাটি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। কথাটা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি নিয়েও কথা বলেন তিনি। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তারেক রহমান বলেন, নানা দাবি ও মেরুকরণের আড়ালে শহীদদের আত্মত্যাগ যেন কেউ ভুলে না যায়। শহীদ পরিবারের সম্মানিত ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের পর দেশ গড়তে পাহাড়ি বাঙালি ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চের সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুনভাবে গড়তে চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমান। সেই অধিকারের জন্য গণঅভ্যুত্থান ঘটেছে, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। পাহাড়ের উন্নয়নের জন্য ঐক্যের বিকল্প নেই, সম্প্রীতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন নাহিদ। এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত করা হয়েছে। 2014, 18 ও 2024 সালের জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেসব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI এর সিদ্ধান্ত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। আরও বলেন, চলতি মাসের মধ্যে নতুন ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভরা মৌসুমেও ইলিশের দাম বাড়তি স্বীকার করে তা কমাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। সরবরাহ আরেকটু বাড়লে দাম কমবে বলেও আশাবাদ তার। বলেন, প্রবাসীদের অনুরোধে সংযুক্ত আরব আমিরাত সহ 1-2টি দেশে 11,000 মেট্রিক টন ইলিশ রফতানি করা হবে। জানান, সরবরাহ বাড়লে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে রাজধানীর 2-1টি স্থানে ন্যায্য মূল্যে ইলিশ বিক্রির চিন্তাভাবনা আছে। দাদনের দুষ্ট চক্র থেকে জেলেদের মুক্ত করতে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি বিশেষায়িত ব্যাংক প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে জানানো হয়, মৎস্য খাতে অনন্য অবদানের জন্য 7টি ক্ষেত্রে 16 জনকে জাতীয় মৎস্য পদক 2025 প্রদান করা হবে। 22 জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা সপ্তাহের উদ্বোধন করে পদক প্রদান করবেন। 22 থেকে 28 জুলাই পালিত হবে মৎস্য সপ্তাহ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।